Assalamu alaikum, students. How are you? After a long period, we are here. Hope you have completed your previous lessons, and I am here to present you some greatest scientific achievements which were achieved of the last 50 years. Today we are going to study Unit 2, greatest scientific achievements. Here, lesson 1, some of the greatest scientific achievements of the last 50 years. অর্থাৎ গত 50 বছরে যে মহান যে আমরা বৈজ্ঞানিক বা শ্রেষ্ঠতম যে বৈজ্ঞানিক অর্জনসমূহ করেছি, অর্থাৎ কি টেকনোলজির দিকে যে আমরা এগিয়ে গেছি সেটা সম্বন্ধে আমরা বলছি। তো এখানে অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স, 50 বছর আগের যে অ্যাচিভমেন্টগুলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে ইন্ট্রোডাক্টরি যেটা তোমাদের বইয়ে আছে, আমার পাওয়ার পয়েন্টে এগুলো করানো সম্ভব নয়, কারণ আমি যখন পিডিএফ ফাইল বের করছি, ডাউনলোড করছি, তো লেখাগুলো এত ছোট যে তোমাদের এই আমরা প্রজেক্টরে এগুলো দেখাতে পারবো না, তোমরা বুঝতে পারবে না, ছোট ছোট হয়ে যাবে, তখন অস্পষ্ট হয়ে যাবে, পড়াতেও অসুবিধা হবে। এই কারণে আমি এখন তোমাদের টেক্সট অংশটা বোর্ডেই করাবো। বই থেকে আমি পড়ব, তোমরা বই থেকে মিলিয়ে নিবে। আর তোমাদের বইয়ে সব কিছু দেয়াই আছে, অর্থও দেয়া আছে। তোমরা যদি যে বইগুলো আমরা বলেছি পাবলিকেশনের বইগুলো যদি তোমরা নাও, তাহলে সেগুলো তোমরা বইয়ের মধ্যেই সব পাবে। আমি জাস্ট তোমাদেরকে একবার পড়ে দিচ্ছি। We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. Relatively short period of time মানে কি, খুব কম সময়ের মধ্যে, অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে মানব জাতি হিসেবে আমরা যতটুকু এগিয়ে এসেছি, এটা কিন্তু আমরা অনেকটাই এগিয়ে এসেছি, এটা একটা বিষয়। It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. 1870 সালের দিকেই প্রথম বাড়িটি আমরা পেয়েছি যেটা বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। Cars just started to become available 100 years ago. গাড়ি সমূহ কি অ্যাভেলেবল হয়েছে 100 বছর আগে। 100 বছর আগে গাড়ি আমরা সহজলভ্য হয়েছে। তারপরে কি বলছে দেখো, চার্লস লিন্ডারবার্গ made the first ট্রান্সআটলান্টিক ফ্লাইটস ইন 1927। মানে কি, আটলান্টিক মহাসাগরের এপারের থেকে ওপারের যে দেশগুলো তাদের মধ্যে যে ফ্লাইট, সেটা 1927 সালেই প্রথম চালু করেন চার্লস লিন্ডারবার্গ, পরিচালনা করেন। Televisions did not become widely available until after World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে টেলিভিশনও এত সহজলভ্য হয়নি, বা টেলিভিশন বলা যায় যে এতটা টেলিভিশন এখন কি আমাদের ঘরে ঘরে, কিন্তু তখন ছিল না, খুব কমই ছিল। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, দ্য অ্যাডভান্সেস ম্যানকাইন্ড হ্যাজ মেড ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম হ্যাভ বিন নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি। এই যে মানব সম্প্রদায় যে খুব কম সময়ের মধ্যে এত যে অগ্রগতির দিকে গেছে, এটা একটা বিস্ময়কর একটা বিষয় ছাড়া অন্য কিছু নয়। এটা আসলেই খুব, দেখো আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাড়িতে আমার মনে আছে যে আমি যখন খুব ছোট স্কুলে পড়ি, তখন আমাদের বাসায় কেবল বিদ্যুৎ আসলো। আমি যখন ছোট, আমার যখন জন্ম, তখন কিন্তু আমাদের বাসায় বিদ্যুৎ ছিল না, তারপরে বিদ্যুৎ আসলো। আর এখন এই ধরো তার থেকে 30 বছরও হয়নি, 27-28 বছর পর এখন আমার সন্তান
2.5 বছর বয়স, সে রীতিমতো ইন্টারনেট চালু করতে পারে, সে ইউটিউবে কার্টুন দেখতে পারে, সেখান থেকে সে বিভিন্ন ছড়া শিখছে, বিভিন্ন অ্যানিমালসের নাম শিখছে, প্ল্যান্টসের নাম শিখছে, তারপরে ধরো বিভিন্ন ভেজিটেবলসের নাম, এগুলো ফ্লাওয়ার্সের নাম, ফিশের নাম, হ্যাঁ, ফ্রুটসের নাম। আমার 2.5 বছরের ছেলে মোটামুটি সবগুলোই 20টা 15টা 20টা করে জানে। ও সব প্রাণীর নাম ইংলিশে বলতে পারছে এবং তার উচ্চারণও পুরো নেটিভ ইংলিশের মতো। তাহলে কি যে হ্যাঁ, টেকনোলজিক্যালি আমরা এত এগিয়ে গেছি, কিন্তু আমরা যে এগিয়ে গেছি বিষয়টা কিন্তু আমরা অতটা অনুধাবনই করতে পারি না। আমরা এটার সাথে খাপ খাইয়ে চলে গেছি। হ্যাঁ, এখন মাঝে মাঝে যখন আমরা চিন্তা করছি তখন অবিশ্বাস্য লাগছে, যারে আমি যে জিনিসটা হয়তো অনার্সে যে শিখেছি সেটা আমার বাচ্চারা 1.5-2 বছরেই শিখে যাচ্ছে, 2.5 বছরেই শিখে যাচ্ছে। তাহলে কি এই যে আমরা অ্যাডভান্স হয়েছি, এটা কি বিষয় ছাড়া অন্য কিছুই না, এটা আসলেই বিস্ময়কর। হ্যাঁ, Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these ইনক্রেডিবল চেঞ্জেস। এই যে বললাম যে এই অসাধারণ যে চেঞ্জগুলো, সেগুলোকে আমরা কত সহজেই আমরা অ্যাডাপ্ট করে গেছি, আমরা ওটার সাথে খাপ খাইয়ে গেছি, নট রিয়ালাইজিং হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড ইন এ শর্ট স্প্যান অফ টাইম। এই যে বললাম এত কম সময়ের মধ্যে আমাদের যে জীবনযাপন, আমরা যে পরিবর্তন হয়েছে সেটাকে আমরা আসলে রিয়ালাইজই করিনি। যে কখনো কখনো মাঝে মাঝে বসে ভাবতে গেলে তখন রিয়ালাইজ করতেছি, তাছাড়া কিন্তু নর্মালি আমরা এগুলো রিয়ালাইজ করি না। আসতেছে আমরা গডলিকা প্রভাবের মতো প্রত্যেকটা জিনিসই আমরা অ্যাডপ্ট করছি। কিভাবে করছি, কেন করছি এত চিন্তা করছি না, আমরা যেটাই আমাদের টেকনোলজি আসছে আমরা সেটাকেই গ্রহণ করছি। উইথ দ্যাট ইন মাইন্ড, এটিকে মনে রেখে, ইট ইজ ওয়ার্থ লুকিং ব্যাক অ্যাট সাম অফ দ্য অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস উই হ্যাভ মেড ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস। গত কয়েক দশকে যে আমরা যে অসাধারণ যে বৈজ্ঞানিক উন্নতি সাধন করেছি সেগুলোর দিকে দেখাটা অবশ্যই আমাদের জন্য ভালো। কারণ কি এটা ওয়ার্থ লুকিং, মানে কি এটা করাটা আমাদের উচিত বা উত্তম। তাহলে তাদের মধ্যে দেখো কি কি, আমি এখানে আজকে 2টি বিষয় পড়াবো, কালকে নেক্সট ক্লাসে আরও পড়াবো। তো সে যে 2টি বিষয় নিয়ে আলোচনা করব তার একটি হলো দ্য সায়েন্টিফিক হার্ট আর একটা হলো সেলফোন। সায়েন্টিফিক হার্ট কি হলো কৃত্রিম হৃৎপিণ্ড। আমরা কি জানি যে হৃৎপিণ্ড ছাড়া আমাদের বেঁচে থাকায় সম্ভব নয়। তো হৃৎপিণ্ড কি বেঁচে থাকার জন্য অপরিহার্য। তাহলে যদি এটা কারো নষ্ট হয়ে যায়, সেখানে যদি প্রতিস্থাপন করা যায় আরেকটি হৃৎপিণ্ড, তাহলে কি সে মানুষটা হয়তো কিছুদিন আরও বাঁচবে। তো প্রথম আর্টিফিশিয়াল যে হার্ট ট্রান্সপ্ল্যান্ট সেটা কি কখন হয় সেটা সম্পর্কে আমরা এখন জানবো। দ্যার ইজ নাথিং দ্যাট piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. মানুষের আর একটু দীর্ঘদিন বেঁচে থাকার বা আর একটু বেঁচে থাকার এর যে আকাঙ্ক্ষা, এর যে বড় আকাঙ্ক্ষার কিন্তু আর কিছু নেই। আমরা বলি যে হ্যাঁ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, তারপরেও কি আমরা বেঁচে থাকতে চাই। পৃথিবীর এই সুন্দর পৃথিবীটাকে দেখে, পৃথিবীতে অনেক মারামারি, হিংসা, বিদ্বেষ, অনেক কষ্ট যন্ত্রণা আছে, তারপরেও কি আমরা বেঁচে থাকতে চাই, তাই না? একটু সময় যদি বেঁচে থাকতে পারি, এই যে আমাদের সুস্থ থাকার জন্য আমরা যা কিছু করি, কেন? বেঁচে থাকার জন্যই, ভালোভাবে বেঁচে থাকা, শুধু বেঁচে থাকা নয়, ভালোভাবে বেঁচে থাকার জন্য। ওকে, তো এখানে কি বলছে দেখো, implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. 1982 সালে এই যে কৃত্রিম হার্ট প্রতিস্থাপন, এটা কি মানুষের জীবনকালকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য, আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এটা কি ছিল? এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। এ সেটল বেসড ডেন্টিস্ট ডক্টর Barney Clark was the first person implanted with the Jalvik 7, an artificial heart intended to last a lifetime. কি আরেকটু জীবনটাকে আরেকটু বাড়ানোর জন্য হলো কি উনি সেটেলডে বসবাসকারী একজন ডেন্টিস্ট ছিলেন, তার নাম কি ছিল? ডক্টর বার্নে ক্লার্ক।
তাকে এই জার্ভিক 7 নামক যে কৃত্রিম হার্টটা প্রথম প্রতিস্থাপন করা হয় দ্য জার্ভিক 7 আর্টিফিশিয়াল হার্ট ওয়াজ ডিজাইনড বাই রবার্ট জার্ভিক। এই জার্ভিক 7 যে আর্টিফিশিয়াল হার্ট সেটা তৈরি করেছিলেন কে? রবার্ট জার্ভিক। জার্ভিক তার নামানুসারেই হার্টটার নাম রাখা হয় জার্ভিক 7। Okay, though the patient survived 112 days, it was a huge step towards the development of heart transplant surgery. যদিও ওই লোকটি কে ডক্টর বার্নে ক্লার্ক 112 দিন বেঁচে ছিলেন, তারপরেও পরবর্তী যে হার্ট ট্রান্সপ্ল্যান্টের যে উন্নয়ন সেটাতে তার ভূমিকাটা ছিল অনস্বীকার্য। One day more advanced visions of artificial organs will likely allow us to live much longer and more productive lives. একদিন দেখা যাবে যে এই যে আর্টিফিশিয়াল যে অর্গানগুলোর যে ট্রান্সপ্ল্যান্ট এগুলো করতে করতে আমরা আরও দীর্ঘ জীবন এবং কি সেই জীবনটা দিয়ে আমরা অবশ্যই কোনো কাজ, একজন গুণী ব্যক্তি যদি দীর্ঘ সময় আরও বেঁচে থাকতে পারে তাহলে কি তার দ্বারা পৃথিবী আরও অনেক উপকৃত হবে, তাই না? তাহলে প্রোডাক্টিভ লাইফ, শুধু বেঁচে থাকা নয়, প্রোডাক্টিভ লাইফ যেন হয়। জীবন যতটুকুই হোক সেটা যেন কাজে লাগে, সেটা যেন অন্যের উপকারের জন্য কাজে লাগে। তাহলে দেখা যাবে তোমার 30 বছরের জীবনও সারা জীবন বেঁচে থাকবে যদি কাজের মতো কাজ হয়। আর যদি জীবনে পৃথিবীতে কারোর জন্য কিছু না করে যেতে পারো তাহলে তোমার 100 বছর বেঁচেই কি কোনো লাভ আছে? এই যে আমরা বলি 100 বছর আয়ু হোক তোমার, 100 বছর কি মানুষ বাঁচে? সেরকম বাঁচে না। কিন্তু দোয়াটার মানে হলো এই, এমন কিছু করো যাতে যুগ যুগ ধরে 100 বছর ধরে মানুষ তোমাকে মনে রাখে। শুধু দুনিয়াতে আসলাম, খেলাম, গাইলাম, ঘুরলাম ফিরলাম, মজা করলাম, মরে গেলাম, তাহলে হলো না। এমন কিছু করে যাও যাতে মানুষ তুমি যাওয়ার পরেও তোমাকে স্মরণ করে। 2 দিন কেঁদে দিল তুমি মারা যাওয়ার পর আত্মীয় স্বজন, এটা বড় বিষয় নয়। পৃথিবীর মানুষ যেন তোমাদেরকে স্মরণ রাখে, এইভাবে বেঁচে থাকতে হবে। আচ্ছা, when we get there, যখন আমরা সেরকম পর্যায়ে যাব যে হ্যাঁ কৃত্রিম সমস্ত অর্গানগুলোকে আমরা ট্রান্সপ্ল্যান্ট করতে পারছি, তখন কি হবে? we will owe a lot to রবার্ট জার্ভিকস আর্টিফিশিয়াল হার্ট। তখন আমরা রবার্ট জার্ভিকের এই আর্টিফিশিয়াল হার্টের কাছে কিন্তু অনেক ঋণী থাকবো, কারণ এই যে কৃত্রিম অর্গান সেটা বানিয়ে সেটাকে ট্রান্সপ্ল্যান্ট করে 112 দিন একজনকে বেঁচে রাখা, এটাও কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং তার ওইটা সফল হয়েছে বলেই কিন্তু বাকি অর্গানগুলো কিভাবে আর্টিফিশিয়ালি তৈরি করা যায় এবং ট্রান্সপ্ল্যান্ট করা যায়, এই যে বৈজ্ঞানিক চর্চা সেগুলো শুরু হয়েছে এই কারণে। এরপরে আমরা আসছি কি দ্বিতীয় টপিক আমাদের কি? সেলফোনস। আচ্ছা, তোমাদের সিনে দেখা যাবে হয়তো এই আর্টিফিশিয়াল হার্টটুকুই দিয়েছে অথবা দিয়ে দিয়েছে সেলফোন, বা এরপরে আছে পার্সোনাল কম্পিউটার, তারপর দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, দ্য মুন, তারপর দ্য ইন্টারনেট, তারপর দ্য মাইক্রোচিপ। এগুলো ছোট ছোট আকারে তোমাদের দিতে পারে বা প্যারাগ্রাফ হিসেবে দিতে পারে। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দ্য সেলফোনটা পড়ি। Phones have been around since the late 1800s, but cell phones made their appearance only in the 1990s. যদিও 1800 সালের শেষের দিক থেকে 1800 দশকের শেষ দিক থেকেই ফোন ছিল, তারপরেও এটা পরিচিতি লাভ করে 1990-এর দশকে। হ্যাঁ, টুডে বাই সাম এস্টিমেটস, কিছু জরিপ অনুযায়ী, মোর দ্যান 100 মিলিয়ন পিপল ইন বাংলাদেশ অ্যান্ড মোর দ্যান 4.6 বিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড হ্যাভ মোবাইল ফোনস। বর্তমানে কি বাংলাদেশের 10 কোটি বা 100 মিলিয়ন বা 10 কোটির উপরের লোক এবং সারা বিশ্বে কি 4.6 বিলিয়নেরও বেশি লোক কি মোবাইল ফোন ব্যবহার করে। এনিথিং দ্যাট ইজ ইউজফুল অ্যান্ড স্প্রেডস সো ফাস্ট হ্যাজ টু বি কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ অল টাইম। যা কিছু উপকারী এবং খুব দ্রুত ছড়িয়ে যায় সেটাকে অবশ্যই বৈজ্ঞানিক যে
অর্জন, সেটার শ্রেষ্ঠতম অর্জনগুলোর মধ্যে একটি ধরা হবে। এই যে আমি বললাম যে আমার ছেলের উদাহরণই আমি দিলাম, মানুষের উদাহরণ দিব না, যে এতটুকু বয়সে ও জাস্ট ফোন ইউজ করে, ইন্টারনেট ইউজ করে সে এত কিছু সম্পর্কে জানছে। এখন আমার মেয়ে ফোনে সে লেখা এখনও শেখে নাই, মোটামুটি অল্প অল্প শিখছে, 5 বছর বয়স। সে ফোনে মাইক্রোফোনে মুখ দিয়ে বলে সে অনেক কিছু জানতে পারে। সূর্য সম্পর্কে জানতে চাই, আমি সূর্য সম্পর্কে জানতে চাই, চাঁদ সম্পর্কে জানতে চাই, সৌরজগৎ সম্পর্কে জানতে চাই, হ্যাঁ, বাচ্চাদের কার্টুন দেখতে চাই, এগুলো বলে ইন্টারনেট থেকে এগুলো বের করে সে দেখতে শিখেছে, জানতে শিখেছে। তাহলে অবশ্যই এটা একটা বিস্ময়কর একটা জিনিস, তাই না? সেলফোন অবশ্যই বিস্ময়কর যে আমাদেরকে যারা লেখাপড়াও জানে না তারাও চাইলে এখান থেকে একটু বুদ্ধি খাটিয়ে এটাকে ব্যবহার করলে তারা এখান থেকে অনেক উপকৃত হচ্ছে, জানতে চাইছে। আমি বড় হয়ে স্কুলে বইয়ে পড়ে একটু একটু জানছি, তারপরে যেটা জেনেছি সেটা ভুলেও গেছি, কারণ দেখে দেখে পড়ার আর ভিশন, যখন আমরা যেটাকে আমরা চোখ দিয়ে দেখি এবং কান দিয়ে শুনি, এই দুটো মিলে যখন আমরা কিছু জানি তখনই সেটা বেশি লঙ্গার লাস্টিং হয়। এগুলো কি আমরা ফোনের মাধ্যমে এখন জানতে পারছি। তাহলে অবশ্যই এটা একটা গ্রেটেস্ট অ্যাচিভমেন্টের মধ্যে একটি। Just 2 decades ago in Bangladesh, even landlines were difficult to obtain, let alone mobile phones. মাত্র 2 দশক আগে বাংলাদেশে এই ল্যান্ড ফোনই পাওয়া যেত না, আর মোবাইল ফোন তো দূরের কথা। Today, people from all social strata use cell phones, from street vendors to business executives in luxury cars, and from villagers to urbanities. মানে কি, এখন বাংলাদেশের সব স্তরের মানুষের কাছে সেলফোন আছে। সেটা হতে পারে স্ট্রিট ভেন্ডর, রাস্তায় যারা হকার আছে তাদের কাছেও একটি ফোন আছে, আবার যারা বিলাসবহুল গাড়িতে যে বিজনেস এক্সিকিউটিভরা আছে, বড় বড় ব্যবসায়ীরা, হ্যাঁ, তাদের হাতেও সেলফোন আছে। শহরের মানুষের হাতেও আছে, আবার গ্রামের মানুষের হাতেও আছে। Since May 2015, Bangladesh joined its South Asian neighbors, ইন্ডিয়া, যেখানে হলো 862 মিলিয়ন লোক ব্যবহার করে ফোন, এবং পাকিস্তানে 122 মিলিয়ন লোক ব্যবহার করে, অন দ্য লিস্ট অফ কান্ট্রিজ উইথ 100 মিলিয়নস অর মোর মোবাইল ফোন ইউজার্স। এই 2015 সালের পরে বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তানের সাথে বাংলাদেশও যুক্ত হয়েছে কি সাউথ এশিয়ান নেইবার্স, যাদের 100 মিলিয়ন বা তার উপরে মোবাইল ইউজার আছে সেই দলে। The other countries on the list are China, Russia, Brazil, the United States, Indonesia, Japan, Germany, the Philippines and Nigeria. এই দেশগুলো আছে এই লিস্টের মধ্যে। কি কি কোন কোন দেশ আছে? চায়না, রাশিয়া, ব্রাজিল, ইউএসএ, তারপর ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং নাইজেরিয়া আছে। তাহলে আমরা কি দেখছি যে সেলফোন আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এটি সবচেয়ে ওয়ান্ডার যে আমাদের হাতের মুঠোয় পুরো বিশ্ব। চিন্তা করো যে কোথায় সৌরজগৎ, আমরা সেটা সম্বন্ধে আমাদের হাতের মুঠোতে মন চাইলে যে কোনো সময় আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি আছে, তাই না? আচ্ছা, তোমরা এই দুটো বাসায় স্টাডি করবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার এবং স্যাটেলাইট, মুন ল্যান্ডিং অর্থাৎ চাঁদে অবতরণ, ইন্টারনেট, মাইক্রোচিপ, এগুলো সম্বন্ধে নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজ এটুকুই রাখছি। ওকে, ধন্যবাদ। ফুপা, বন্ধ করেন।